নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে একেবারে সাদা ধপধপে পারফেক্ট পাটিসাপটার রেসিপি শেয়ার করতে চলেছি। এইভাবে পাটিসাপটা পিঠে তৈরি করলে একটা পিঠেও কড়াই বা প্যানে আটকে যাবে না, ভাঁজ করার সময় একটা পিঠেও ভাঙবে না, আর প্রত্যেকটা পিঠেই হবে এইরকম সাদা ধপধপে। প্রত্যেকটা উপকরণের একেবারে সঠিক মেজারমেন্ট সহ আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। পাটিসাপটা পিঠে তৈরি করার জন্য সবার প্রথমে নিয়েছি একটা বড় বোল, আর দেখুন এইরকম একটা স্টিলের বাটি মেপে আমি সমস্ত উপকরণগুলো অ্যাড করব। প্রথমে একটা চালনির মধ্যে নিয়ে নিলাম ওই একই বাটি মেপে 2 বাটি শুকনো চালের গুঁড়ো। এটা বাজার থেকে কেনা শুকনো আতপ চালের গুঁড়ো, চাইলে আপনারা আতপ চাল বাড়িতেও কিন্তু গুঁড়ো করে নিতে পারেন। এদিকে চালনির মধ্যে চালের গুঁড়ো নিয়ে চালের গুঁড়োগুলোকে খুব ভালো করে চেলে নিলাম, যাতে এর মধ্যে কোনো বড় চালের দানা না থেকে যায়। এরপর দেখুন ওই একই বাটি মেপে 1 বাটি নিয়ে নিয়েছি ময়দা। যতটা পরিমাণে চালের গুঁড়ো ব্যবহার করবেন তার ঠিক অর্ধেকটা নিয়ে নেবেন ময়দা। আমি যেহেতু 2 বাটি চালের গুঁড়ো ব্যবহার করেছি সেই জন্য 1 বাটি নিয়েছি ময়দা। ময়দাটাকেও খুব ভালো করে চেলে নিলাম। এরপর শুকনো উপকরণগুলোকে একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আরো একবার আপনাদেরকে বলে দিচ্ছি, চালের গুঁড়ো আর ময়দার মেজারমেন্টটা কিন্তু একেবারে সঠিক রাখবেন, মানে যতটা পরিমাণে চালের গুঁড়ো দেবেন তার অর্ধেকটা দিয়ে দেবেন ময়দা। যাই হোক, এখন এর মধ্যে টেস্টের জন্য সামান্য একটু দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দেবো ওই মোটামুটি 50 গ্রামের মতো চিনি। চিনি কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, মানে ব্যাটারটা খুব বেশি পরিমাণে মিষ্টি করা যাবে না। ব্যাটার যদি খুব বেশি মিষ্টি হয়ে যায় তাহলে কি হবে, ব্যাটার প্যান বা কড়াইতে দেওয়ার সাথে সাথেই আটকে যাবে আর পাটিসাপটা গুলো সুন্দরভাবে ভাজা হবে না। তো যাই হোক, এখন দেখুন ওই একই বাটি মেপে 1 বাটি নিয়ে নিয়েছি লিকুইড দুধ। শুকনো উপকরণের মধ্যে 1 বাটি দিয়ে দিলাম লিকুইড দুধ, আর ওই একই বাটি মেপে দিয়ে দিচ্ছি 1 বাটি জল। চাইলে আপনারা পুরো ব্যাটারটাকে শুধুমাত্র দুধ দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন, তবে আমি দুধ আর জল দুটো ব্যবহার করেই ব্যাটারটাকে তৈরি করছি। প্রথমে 1 বাটি জল আর 1 বাটি দুধ দিয়ে দিলাম, এরপর শুকনো উপকরণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এইরকম ভাবে একটু মিশিয়ে নিয়েছি, আর এখন দেখুন ব্যাটারটা কিন্তু বেশ অনেকটাই ঘন রয়েছে, সেই জন্য ওই একই বাটি মেপে আরো 1 বাটি নিয়ে নিয়েছি জল। তবে এই জলটা পুরোপুরি একবারেই দিয়ে দেবো না, অর্ধেকটা জল প্রথমে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, আর বাকি অর্ধেকটা পরে ব্যবহার করব। এইরকম ভাবে জলটা অল্প অল্প করে এই ব্যাটারে অ্যাড করলে কি হবে, ব্যাটারটা একেবারে স্মুথ ভাবে তৈরি হবে। খুব ভালো করে একটা স্প্যাচুলার সাহায্যে একটু মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে বাকি যে অর্ধেকটা জল রয়েছে পুরোটাই কিন্তু দিয়ে দেবো। তো জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, আর এরপর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থেকে যায়। বন্ধুরা, আরো একবার আপনাদের জল আর দুধের সঠিক পরিমাপটা বলে দিই। যতটা পরিমাণে শুকনো উপকরণ নেবেন ঠিক ততটা পরিমাণেই নিয়ে নেবেন জল বা দুধ। চাইলে আপনারা ব্যাটারটা শুধুমাত্র জল দিয়েও কিন্তু গুলে নিতে পারেন, আবার চাইলে শুধুমাত্র দুধ দিয়েও গুলে নিতে পারেন। আমি জল আর দুধ দুটোই ব্যবহার করে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। এই ব্যাটারটাকে তৈরি করায় 3 বাটি আমি শুকনো উপকরণ ব্যবহার করেছি, তাই ওই একই বাটি মেপে 3 বাটি জল আর দুধ ব্যবহার করেছি। উপকরণগুলোর মেজারমেন্ট সঠিক থাকলে দেখবেন ব্যাটারটা একদম পারফেক্ট ভাবে তৈরি হচ্ছে, আর ব্যাটার পারফেক্ট ভাবে তৈরি হলে পিঠেগুলোও কিন্তু একেবারে পারফেক্ট ভাবে তৈরি হবে। দেখুন বন্ধুরা, চিনির দানাগুলো কিন্তু এখনো পুরোপুরি ভাবে মেল্ট হয়নি। তো চিনির দানাগুলো যাতে সুন্দরভাবে মেল্ট হয়ে যায় সেই জন্য ব্যাটারটাকে মোটামুটি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেস্টে রাখবো। আর দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন আছে। এখন এটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে সাইডে সরিয়ে রাখবো। এদিকে ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এখন আমরা এদিকে পাটিসাপটার ক্ষীরটা তৈরি করে নেব। সেই জন্য ফ্রাইং প্যানের মধ্যে প্রথমে সামান্য একটু দিয়ে দিলাম জল, আর একটা কাপ মেপে 1 কাপ দিয়ে দিলাম লিকুইড দুধ। চাইলে আপনারা এখানে লিকুইড দুধের পরিবর্তে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন, তবে গুঁড়ো দুধটা উষ্ণ গরম জলে গুলে তারপরে ব্যবহার করবেন। দুধটা যদিও আমার আগে থেকেই খুব ভালো করে জাল করে নেওয়া ছিল, তবুও একবার খুব ভালো করে একটু দুধটাকে জাল করে ঘন করে নিচ্ছি। তো বেশ খানিকক্ষণের মতো দুধটা জাল করে নিয়েছি, আর এই দুধে যদি একটু বেশি সর পড়ে তাতে কিন্তু কোনো অসুবিধা নেই, তাহলে ক্ষীরের টেস্টটা অনেক বেশি ভালো হবে। দুধ খানিকক্ষণ জাল করে নিয়ে গ্যাসটাকে এখন অফ করে দিয়েছি, আর এখানে দেখুন মোটামুটি 150 গ্রামের মতো নিয়ে নিয়েছি খেজুরের গুড়। এর থেকে অর্ধেকটা গুড় আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই সময়টা গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই অফ করে রাখবেন, না হলে খেজুরের গুড় দুধের মধ্যে দেওয়ার সাথে সাথেই দুধটা কিন্তু ছানা কেটে যেতে পারে।
সেজন্য গ্যাসের ফ্লেমটা অফ করে আমি খেজুরের গুড় দুধের মধ্যে দিয়ে নিয়েছি, আর এখন দেখুন একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন গ্যাসটাকে অন করে দিয়েছি, এইরকম ভাবে খানিকক্ষণের মতো আবারও জাল করে নেব। খেজুরের গুড় দিয়ে আরো কিছুক্ষণ জাল করে নিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম সন্দেশ। এখানে আমি গুড়ের সন্দেশটা ব্যবহার করছি, চাইলে আপনারা এমনি সাদা সন্দেশটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে বেশ খানিকক্ষণের মতো জাল করে নেব, যতক্ষণ না সমস্ত কিছু বেশ একটু ঘন করে তৈরি হয়ে যাচ্ছে। মানে ক্ষীরটা বেশ একটু ঘন হয়ে আসা পর্যন্ত এটাকে আমাদের রান্না করে নিতে হবে। তো বন্ধুরা, আমি এই কাজটাকে করতে থাকি, আর আপনারা অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আমি আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমাদের পাটিসাপটার ক্ষীর একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব। বন্ধুরা, আপনাদের কাছে যদি নারকেল থাকে তবে আপনারা কিন্তু এর মধ্যে কিছুটা পরিমাণে নারকেল কোড়া অ্যাড করতে পারেন, তাহলে এর টেস্ট আরো বেশি বেড়ে যাবে। ক্ষীরটা দেখতেই পাচ্ছেন এখন বেশ একটু পাতলা আছে, তবে এটা ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। ক্ষীর একটা বাটির মধ্যে নামিয়ে রেখেছি, আর এটাকে কিছুক্ষণের জন্য সাইডে রেখে ঠান্ডা করে নেব। ওদিকে আমরা ব্যাটারের যে বাটিটাকে মোটামুটি 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম, 10 থেকে 15 মিনিট রেস্টে রাখার পর এখন ঢাকাটা খুলে নিচ্ছি। চিনির দানাগুলো কিন্তু একদম সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা আগে থেকে একটু কিন্তু পাতলাও হয়ে গেছে, যেহেতু চিনির দানাগুলো গলেছে সেই কারণে। তো দেখতেই পাচ্ছেন ঠিক এইরকম ঘনত্বে কিন্তু পাটিসাপটার ব্যাটারটা রেডি করে নিতে হবে। তো পাটিসাপটার ব্যাটার আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। এখন পাটিসাপটাগুলোকে তৈরি করে নেব। সেজন্য ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে প্যানটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে রেখেছি। প্যানের মধ্যে অল্প পরিমাণে সাদা তেল বেগুনের বোটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। চাইলে আপনারা এখানে ব্রাশ ব্যবহার করতে পারেন, আবার তুলো বা সুতির কাপড় দিয়েও কিন্তু অল্প করে তেল দিয়ে মুছে নিতে পারেন, তবে তেলের পরিমাণ যেন খুব বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু ব্যাটারটা চারিদিকে ছড়াবে না, এক জায়গায় জমাট বেঁধে যাবে। প্যানের মধ্যে 1 হাতার মতো ব্যাটার দিয়ে ব্যাটারটাকে চারিদিকে একটু ভালো মতো করে ঘুরিয়ে গোল করে নিয়েছি। আর বন্ধুরা, এই সময়টা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে রেখেছি লোতে। তৈরি করে রাখা পুর থেকে কিছুটা পুর একটু লম্বা শেপে তৈরি করে নিয়ে পাটিসাপটার যে রুটিটা তৈরি করেছি তার একটা সাইডে দিয়ে স্প্যাচুলা আর একটা চামচের সাহায্যে সুন্দরভাবে রোল করে নেব। দেখুন কতটা সহজে পিঠেটা রোল হয়ে যাচ্ছে, আর পিঠে কিন্তু ভেঙেও যাচ্ছে না, প্যানে আটকেও যাচ্ছে না, আর কত সুন্দরভাবে রোল হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন একদম সাদা ধবধবে পিঠে তৈরি হয়েছে। এখন এটাকে একটা পাত্রে তুলে নেব, আর এই একই রকম ভাবে আরো একটা পিঠে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। প্রথমে একই রকম ভাবে বেগুনের বোটা দিয়ে সামান্য তেল আমি খুব ভালো করে প্যানের মধ্যে মাখিয়ে নিচ্ছি, আর এর মধ্যে 1 হাতা মতো দিয়ে দিলাম ব্যাটার। ব্যাটারটাকে আবারও একই রকম ভাবে চারিদিকে একটু ঘুরিয়ে গোল করে নেব। বন্ধুরা, আপনারা কিন্তু ঠিক এইরকম ভাবে পাটিসাপটা পিঠে কড়াই বা তাওয়াতেও তৈরি করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। একটা পাটিসাপটাও কড়াইতে আটকে যাবে না, আর প্রত্যেকটা পাটিসাপটাই কিন্তু এইরকম ধপধপে সাদা তৈরি হবে। তো এদিকে একই রকম ভাবে আবারও কিছুটা পুর নিয়ে পাটিসাপটার মধ্যে দিয়ে পাটিসাপটা পিঠেটাকে একটা স্প্যাচুলা আর একটা চামচের সাহায্যে সুন্দর করে রোল করে নিচ্ছি। দেখুন এই পাটিসাপটা পিঠেটাও কিন্তু একেবারেই প্যানে আটকে যায়নি, আর কত সুন্দরভাবে রোল হয়ে গেছে, আর একেবারেই সাদা ধবধবে তৈরি হয়েছে। এই পিঠেটাকেও একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি, আর এই একই রকম ভাবে বাকি সমস্ত পাটিসাপটা পিঠেগুলোকে তৈরি করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত পাটিসাপটা পিঠেগুলোকে তৈরি করে নিয়েছি। দেখুন প্রত্যেকটা পিঠে একেবারে সাদা ধবধবে তৈরি হয়েছে, আর একটা পিঠেও কিন্তু ভেঙে যায়নি, আর একটা পিঠেও প্যান বা কড়াইতে আটকেও যায়নি। দেখুন কতটা নরম আর তুলতুলে তৈরি হয়েছে পিঠেগুলো। আপনারা কিন্তু অবশ্যই একবার এইরকম ভাবে পাটিসাপটা পিঠে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এইরকম সাদা ধবধবে নরম তুলতুলে পাটিসাপটা পিঠে মকর সংক্রান্তি বা অন্য যে কোনো দিনে যদি বাড়ির প্রত্যেককে বানিয়ে খাওয়ান, সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এটুকু বলতে পারি। এই পাটিসাপটা পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।